গল্পকথনময় কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা অমানুষ, আজ দ্বিতীয় পর্ব। লাঞ্চের সময় রুন দেখল অ্যানি অস্বাভাবিক গম্ভীর, কিছুই মুখে দিচ্ছে না। রান্না পছন্দ হচ্ছে না তোমার অ্যানি? পছন্দ হবে না কেন? বেশ ভালো রান্না। তবে খাচ্ছ না কেন? আমার ভালো লাগছে না। রুন খানিকক্ষণ চুপ করে থেকে বলল, লোকটা কি তোমাকে কোনো কড়া কথা বলেছে? না। ওর ঘর থেকে বের হয়ে তুমি খুব কাঁদছিলে, তাই জিজ্ঞেস করছি। এমনি কাঁদছিলাম, ও আমাকে কোনো কড়া কথা বলেনি। রুন অবাক হয়ে বলল, লোকটি কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। অ্যানি স্পষ্ট স্বরে আবার বলল, লোকটিকে আমার ভালুকের মতো লাগে মা, প্রকাণ্ড একটা বুড়ো ভালুক। এই ভালুক কিন্তু তুলো ভরা ভালুক না, যে সারাদিন কোলে করে ঘুরে বেড়াবে। এই ভালুকের ধারালো নখ আছে। অ্যানি খিলখিল করে হেসে ফেলল। হাসছ কেন? এমনি হাসছি। কোনো কারণ ছাড়া হাসা আর কারণ ছাড়া কান্না এসব মোটেই ভালো লক্ষণ নয়। কাল থেকে তুমি স্কুলে যেতে শুরু করবে। এই লোকটি তোমাকে নিয়ে যাবে আর নিয়ে আসবে। ওর সঙ্গে বেশি মিশতে চেষ্টা করো না। এই লোকটি মেলামেশা বেশি পছন্দ করে না। তুমি লোকটি লোকটি বলছো কেন মা? ওর একটা নাম আছে, জামশেদ। মিস্টার জামশেদ বলবে। ওইসব বিদেশি নাম আমার মুখে আসে না। চেষ্টা করলেই আসবে। বলো আমার সঙ্গে, জামশেদ। বলেছি তো বিদেশি নাম আমি উচ্চারণ করতে পারি না। মা, ওকে যদি আমি বুড়ো ভালুক বলি তাহলে ও কি রাগ করবে? জানি না, তুমি বড্ড বাজে কথা বলো। মিস মারিয়াটা বলছিলেন বুড়ো ভালুক নাকি ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে। এরকম বলার কারণ কি? মিস মারিয়াটার এরকম মনে হচ্ছে, আমার কিন্তু তা মনে হয় না মা। মনে না হলেই ভালো। আমার কাছে মনে হয় বুড়ো ভালুক খুব একটা চমৎকার মানুষ। রুন উঠে পড়ল। বসে থাকলেই অ্যানির বকবকানি শুনতে হবে। বড্ড বেশি কথা বলছে সে, মোটেই ভালো লক্ষণ নয়। গাড়ি চলছে 3rd অ্যাভিনিউ দিয়ে। পেছনের সিটে অ্যানি বসে আছে। তার সঙ্গে দূরত্ব রেখে বসেছে জামশেদ। জামশেদ তীক্ষ্ণ দৃষ্টিতে দুপাশের পথঘাট লক্ষ্য করছে, সুবিধাজনক জায়গাগুলি দেখবার চেষ্টা। যেসব জায়গায় হঠাৎ করে হামলা হতে পারে। অত্যন্ত ব্যস্ত রাস্তা। এখানে গাড়ির উপর হামলা চালানোর সম্ভাবনা খুবই কম। যদি কিডন্যাপিংয়ের চেষ্টা হয় তবে তা হবে স্কুলের আশেপাশে, ব্যস্ত রাস্তায় নয়। তবু রাস্তা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। জামশেদ তার হাঁটুর উপর মেট্রোপলিটন ম্যাপটি বিছিয়ে দিল। লাল পেন্সিল দিয়ে দাগ দিতে থাকল 3rd অ্যাভিনিউতে কটি এক্সিট আছে তার উপর। পেট্রোল পাম্প কটি আছে তাও দেখতে হবে। বড় ভ্যান জাতীয় গাড়ি লুকিয়ে রাখার সবচেয়ে সহজ জায়গা হচ্ছে পেট্রোল পাম্প। নষ্ট হয়ে গেছে এই অজুহাতে প্রকাণ্ড একটা গাড়ি সেখানে দীর্ঘ সময় ফেলে রাখা যায়। এতে কারো মনে কোনো রকম সন্দেহ জাগে না। স্কুল পর্যন্ত 3টি পেট্রোল পাম্প দেখা গেল। জামশেদ ড্রাইভারের উপর ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল, স্কুলে যাবার তো অনেকগুলো পথ আছে, তুমি কি সবসময় 3rd অ্যাভিনিউ দিয়ে যাও? হ্যাঁ, এই রাস্তায় ট্রাফিক কম। এরপর থেকে কখনো পরপর 2 দিন এক রাস্তায় যাবে না। আমাদের এমন ব্যবস্থা করতে হবে যেন কেউ আগে থেকে বুঝতে না পারে আমরা কোন রাস্তায় যাব। ঠিক আছে, আমি এক এক দিন এক এক রাস্তায় যাব। জামশেদ ইতস্তত করে বলল, রওনা হবার আগে তুমি আমাকে জিজ্ঞেস করবে কোন রাস্তা, আমি বলে দেব। তুমি কিছু ঠিক করবে না। ড্রাইভারটি আহত স্বরে বলল, আমি 20 বছর ধরে এদের গাড়ি চালাচ্ছি, তুমি আমাকেও বিশ্বাস করছো না? না, আমি কাউকে বিশ্বাস করি না।
যে কাউকে বিশ্বাস করতে পারে না তার কিন্তু পৃথিবীতে বাস করা কষ্টকর। পৃথিবীতে বাস করতে হলে মানুষকে বিশ্বাস করতে হয়। জামশেদ ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তোমার পছন্দের রাস্তাতেই যাবে। ধন্যবাদ। তুমি আমাকে তাহলে বিশ্বাস করতে পারছো? না, আমি তো বলেছি আমি কাউকে বিশ্বাস করি না। ও। সিসিলিয়ান ড্রাইভার অস্বাভাবিক গম্ভীর হয়ে পড়ল। অ্যানি সারা পথে চুপচাপ বসেছিল। একটা কথা জানবার জন্য তার খুব ইচ্ছা করছিল, লোকটির হাতে এরকম একটা লম্বা কাটা দাগ কোত্থেকে হলো। দুহাতেই গভীর দাগ, যেন কেউ একটা ধারালো কিছু দিয়ে কবজির নিচ থেকে দুটি হাত কেটে ফেলতে চেষ্টা করেছিল। অ্যানি শেষ পর্যন্ত জিজ্ঞেসই করে ফেলল, মিস্টার জামশেদ, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কোনো উত্তর নেই, শুধু একটা কথা। বলো। তোমার হাতে কি হয়েছিল? আলজিয়ার্সে আমি একবার গ্রেফতার হয়েছিলাম, তখন হাত কেটে গিয়েছিল। কারা তোমাকে গ্রেফতার করেছিল? উত্তর নেই। তারা কি তোমাকে মারধর করেছিল? হ্যাঁ। অ্যানি ভয়ে ভয়ে হাত বাড়িয়ে জামশেদের হাতের কাটা দাগ স্পর্শ করল। জামশেদ কঠিন ভঙ্গিতে হাত ছড়িয়ে নিল, রুক্ষস্বরে বলল, কেউ আমার গায়ে হাত রাখলে আমার ভালো লাগে না, আর কখনো গায়ে হাত দেবে না, আর শুধু শুধু প্রশ্ন করবে না। মনে রাখবে কথাটা, আমার এসব ভালো লাগে না। অ্যানি জানলা দিয়ে বাইরে তাকালো, তার চোখ ছাপিয়ে জল আসছে। সে চায় না কেউ দেখে ফেলুক, দেখে ফেললে বড় লজ্জার ব্যাপার হবে। শোনো অ্যানি, কাঁদবে না, কাঁদার মতো কিছু হয়নি। আমি অকারণ কান্না সহ্য করতে পারি না। অ্যানি ফোঁপাতে ফোঁপাতে বলল, তুমি কখনো কাঁদো না? উত্তর নেই। যখন আমার মতো ছোট ছিলে তখনও কাঁদোনি? জামশেদ থেমে থেমে বলল, পৃথিবীটা খুব ভালো জায়গা নয়। অনেক রকমের দুঃখ কষ্ট আছে পৃথিবীতে। এখানে ছোটখাটো ব্যাপার নিয়ে কেঁদে বুক ভাসালে হয় না। তুমি যখন বড় হবে তখন জানবে অনেক কুৎসিত ও কদর্য ব্যাপার হয় এখানে। অ্যানি ফোঁপাতে ফোঁপাতে বলল, তুমি আমাকে যত ছোট ভাবছ আমি তত ছোট নই। আমি অনেক কুৎসিত ব্যাপারের কথা জানি, কিন্তু আমি কাউকে সেসব বলতে পারি না। আমার কোনো বন্ধু নেই। দোতলার লবিতে বসে জামশেদ কফি খাচ্ছিল। মারিয়া নামের যে মেয়েটি কফি নিয়ে এসেছে সে কিছুক্ষণ গল্প জমাবার চেষ্টা করেছে, কিন্তু সঙ্গত কারণেই জমেনি। জামশেদের সঙ্গে গল্প কখনো জমে না। জামশেদ চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল। বাড়িটি সেরকম সুরক্ষিত নয়। চারদিকের দেয়াল নিচু, যে কেউ অনায়াসে দেয়াল টপকাতে পারবে। তার উপর কলাপসেবল গেটটিতে বেশিরভাগ সময় তালা থাকে না। ভিকির সঙ্গে এইসব বিষয়ে কথা বলতে হবে। 3টি জিনিস করা দরকার। দেয়াল কমপক্ষে 3 ফুটের মতো বাড়াতে হবে এবং গেটে সর্বক্ষণ তালা দেওয়ার ব্যবস্থা করতে হবে, আর একটি ভালো জাতের কুকুরের ব্যবস্থা করতে হবে। জামশেদ কফি খেতে খেতে ভাবল, শরীর যদি আগের মতো থাকত তাহলে এসবের দরকার হতো না। কিন্তু শরীর আগের মতো নেই, নষ্ট হয়ে গেছে। এখন এক ধরনের আলস্য বোধ হয়, দারুণ ক্লান্তি লাগে। মাঝে মাঝে দেশে ফিরে যেতে ইচ্ছে করে। কেউ কি এখনো আছে যে তাকে চিনতে পারবে? এই জাতীয় ভাবনা ইদানিং তার হয়। তখনই তাকে নেশা করতে হয়। সস্তা ধরনের নেশা, ঝাঁঝালো ব্ল্যাক নাইট কিংবা টক রাম। লিভার অতি দ্রুত পচিয়ে ফেলবার মহৌষধ। লিভারটি সুস্থ রেখেই বা কী লাভ? জীবন ফুরিয়ে আসছে, ঘণ্টা বেজে গিয়েছে, কান পাতলে শোনা যায়। এই সময় কোনো কিছুর জন্যই কোনো মমতা থাকে না। জামশেদ উঠে দাঁড়াল। মারিয়া সিঁড়ি দিয়ে নামছিল। সেখান থেকেই চেঁচিয়ে বলল,
কফি পটে আরো কফি আছে, খেতে চাইলে ঢেলে নাও। জামশেদ তার উত্তরে কিছু বলল না। সে নিজের ঘরে চলে এলো। এই ঘরের জানলাগুলো ছোট ছোট, অর্থাৎ ঘরটি ভৃত্য শ্রেণীর লোকেদের জন্য। তাতে কিছুই আসে যায় না। ঘরটি প্রশস্ত এবং লাগোয়া বাথরুম আছে। বাথরুমটি ঝকঝকে পরিষ্কার। তাছাড়া বুকশেলফ আছে একটি, প্রচুর ইংরেজি পেপার ব্যাগ সেখানে। বই পড়ার তার অভ্যাস তেমন নেই, তবু মাঝে মধ্যে চেষ্টা করে দেখা যেতে পারে। তুমি হাততালি দেবে মারিয়া? তোমার হাততালির সঙ্গে সঙ্গে আমি দৌড়াবো। শব্দ করে হাততালি দেবে। জামশেদ তাকিয়ে দেখল অ্যানি লনে দৌড়তে শুরু করেছে। সিঁড়ির কাছে কোমরে হাত দিয়ে মারিয়া দাঁড়িয়ে আছে। জামশেদ অবাক হয়ে লক্ষ্য করল মেয়েটি বেশ ভালো দৌড়চ্ছে। দেখে যতটা দুর্বল মনে হয় ততটা দুর্বল সে নয়। বেশ ভালোই ছুটছে, তবে স্টার্টিং হচ্ছে না। মেয়েটির রিফ্লেক্স অ্যাকশন ভালো নয়, অনেকখানি নষ্ট করছে শুরুতেই। জামশেদের হঠাৎ ইচ্ছে হলো নিচে নেমে যেতে, আর ঠিক তক্ষুনি অ্যানি চেঁচিয়ে বলল, মিস্টার জামশেদ, আমি স্কুল স্পোর্টসে নাম দিয়েছি 100 মিটার। জামশেদ জানলার পাশ থেকে সরে এলো। তার এখন সুটকেস খুলে কনিয়াকের বোতলটি বের করার ইচ্ছে হচ্ছে, প্রবল ইচ্ছে। জামশেদ ঘরের দরজা বন্ধ করে সুটকেস খুলল। নিচে অ্যানি খুব হইচই করছে, চেঁচিয়ে বলছে, মারিয়া, তোমাকেও দৌড়তে হবে আমার সঙ্গে। একা একা দৌড়ব নাকি? তা হচ্ছে না। মারিয়া স্প্যানিশ ভাষায় কি যেন বলল। তার উত্তরে অ্যানি গলা কাঁপিয়ে হাসতে লাগল। জামশেদের কাছে মনে হল অ্যানি মেয়েটি বেশ ভালো। ভিকি একটা দুঃসংবাদ পেয়েছে। ওরিয়েন্ট মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার টেলিফোন করে বলেছে 1 কোটি লিরার ঋণ আপাতত দিতে পারছে না ওরা। তবে নতুন স্পিনিং মেশিন কেনা হলে সেই মেশিন বন্ধক রেখে কিছু দেয়া যেতে পারে। ভিকি আকাশ থেকে পড়ল। খবরটি অপ্রত্যাশিত। ওরিয়েন্ট মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজারের সঙ্গে খোলাখুলি কথা হয়েছিল, যোগাযোগ এতরার করে দেয়া। ম্যানেজার বলেছিল ঋণ পাবার কোনো অসুবিধা হবে না। হঠাৎ করে এরকম হলো কেন কে জানে। ভিকি কি করবে ভেবে পেল না। সিল্ক ইন্ডাস্ট্রি বিক্রি করে দেয়াই সবচেয়ে ভালো বুদ্ধি। সিনথেটিক কাপড়ের ব্যবসাতে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু তার জন্য যে সাহস দরকার, সে সাহস ভিকির নেই। তাদের 3 পুরুষের ব্যবসা হচ্ছে সিল্ক নিয়ে। সিল্ক ছেড়ে বেরিয়ে আসা সম্ভব নয়, ডুবলেও সিল্কের মধ্যেই ডুবতে হবে। হ্যালো, এতরা? হ্যাঁ, কি ব্যাপার এই সাত সকালে? ওরিয়েন্ট মার্কেন্টাইল লোন দিচ্ছে না। বলো কি? হ্যাঁ, আজকেই কথা হয়েছে। কি জন্যে দিচ্ছে না কিছু বলেছে? না। আচ্ছা, আমি দেখি জিজ্ঞেস করে জানব। ভিকি ক্লান্ত স্বরে বলল, এখন আমার কি করণীয় সেটা বলো। বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করা উচিত। ওদের হার্ট অনেক বড়, ঋণ চাইলে এত ধানাই পানাই করবে না। তুমি আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে যোগাযোগ করো। মিস্টার অলিভার লরেন্স নামে এক ভদ্রলোক আছেন সেখানে, ওর সঙ্গে কথা বলো। দেখি, দেখা দেখির কিছু নেই, আজকেই যোগাযোগ করো। আচ্ছা, একটা কথা, মিলান শপিং মলে তোমার একটা ঘর আছে না? হ্যাঁ আছে। সেটাও কি মর্টগেজড? হ্যাঁ। কোন ব্যাংক? সিটি ব্যাংক। তোমার অবস্থা তো করুণ বলেই মনে হচ্ছে। যাক, ঘাবড়াবার কিছু নেই, একটা কিছু হবেই। ব্যাংক ছাড়াও তো ঋণ দেবার লোক আছে। ভিকি শঙ্কিত গলায় বলল, আমি ব্যাংক ছাড়া বাইরের কোনো লোন নিতে চাই না। না চাওয়াই উচিত, ইন্টারেস্টের রেট খুবই চড়া। সেই জন্যে না, মাফিয়াদের সঙ্গে জড়াতে চাই না। এতরা খানিকক্ষণ চুপ থেকে বলল, জলে নামলে কুমিরের সঙ্গে ভাব রাখাই ভালো। এতরা, ভাব বেশি করতে চাই না।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভিকি, শুনছি এই রোববার বাচ্চাদের জন্য একটা মেলা হচ্ছে, সার্কাস, ম্যাজিক শো এইসব হবে, চিলড্রেন্স নাইট। একটা বড় জাহাজ ভাড়া করেছে ওরা, জাহাজের মধ্যেই সব ব্যবস্থা। তুমি অ্যানি আর রুন এদের নিয়ে ঘুরে আসো না, মন ভালো থাকবে। আমি এই কদিন কোথাও বেরোবো না। অ্যানির ভালো লাগতো। তুমি যেতে চাইলে অ্যানিকে নিয়ে যেতে পারো, আমি কোথাও নড়ব না। মিস্টার অলিভার লরেন্স লোকটি অত্যন্ত মিষ্টভাষী। সে ভিকির ঋণের কাগজপত্র সব হাসি মুখে দেখল, কফি খাওয়ালো, মিডল ইস্টের সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা করে শেষ পর্যায়ে বলল, মিস্টার ভিকি, ইতালিয়ানরা তো পারতপক্ষে বিদেশি ব্যাংকের কাছে লোন চায় না। এদিক দিয়ে তারা খুব জাতীয়তাবাদী। বিদেশি ব্যাংকের কাছে ওরা তখনই আসে যখন দেশি ব্যাংক ওদের ঋণ দেয় না। কি কথাটা ঠিক না? হ্যাঁ, তা ঠিক। আপনাকে স্থানীয় ব্যাংকগুলো লোন দিচ্ছে না কেন মিস্টার ভিকি? ভিকি সরাসরি কোনো জবাব দিতে পারল না। অলিভার লরেন্স হাসি মুখে বলল, আমার মনে হয় পিওর সিল্ক থেকে আপনার সরে আসা উচিত। পিওর সিল্কের বাজার ক্রমেই ছোট হয়ে আসছে। ভিকি চুপ করে রইল। লরেন্স অলিভার বলল, আপনাদের যে পারিবারিক নামডাক আছে তার উপর নির্ভর করেই আমরা আপনাকে লোন দিতে রাজি আছি, তবে আপনাকে পিওর সিল্ক থেকে সরে আসতে হবে। ভিকি ক্লান্ত স্বরে বলল, সেটা সম্ভব নয়। সম্ভব নয় কেন? মিস্টার লরেন্স, সিল্কের ব্যবসা আমাদের অনেক দিনের ব্যবসা। আমার দাদা ছিলেন রাস্তার ছোকরা। সিল্ক ব্যবসা করে তিনি কোটিপতি হয়েছিলেন। 3 পুরুষের সেই ব্যবসা আমি নষ্ট করব, তা হয় না। অলিভার লরেন্স মৃদু হাসল। হাসছেন কেন? হাসছি কারণ আপনি ব্যবসার জন্য ফিট নন। আপনি সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল হওয়া কি খুব দোষের? ভিকি চুপ করে গেল। আমি দুঃখিত যে কিছু করতে পারছি না, তবে আপনি যদি ব্যবসার ধারা বদলাতে চান তাহলে দেখা করবেন, আমি নিশ্চয়ই সাহায্য করব। ভিকি মৃদুস্বরে বলল, তা সম্ভব নয়। রুন 30,000 লিরা দিয়ে নতুন একটা ড্রেস কিনেছে, অনেকটা জাপানি কিমোনোর মতো দেখতে। হালকা সবুজ রঙের উপর নীল নকশা। ঘরে আনার পর তার মনে হল ঘন সবুজের উপর ঘন নীল নকশার যে ড্রেসটি ছিল সেটিও সন্ধ্যাবেলার জন্য চমৎকার। রুন সেটাও কিনে আনল। একই ডিজাইনের উপর আরও 2টো ড্রেস ছিল। সে দুটোও সে কিনে ফেলবে কিনা এই বিষয়ে ঠিক মনস্থির করতে পারল না। সবগুলো কিনে ফেলবার পেছনে সবচেয়ে বড় যুক্তি হচ্ছে, তাহলে তাকে দেখে অন্য কেউ একই ডিজাইনের পোশাক সঙ্গে সঙ্গে কিনতে পারবে না। আর না কেনার পেছনে যুক্তি হচ্ছে ভিকি রাগ করবে। ভিকি অবশ্য রাগ করল না, ভাবলে হীন চোখে তাকিয়ে দেখল। রুন হালকা গলায় বলল, খরচ একটু বেশি পড়ে গেল, কিন্তু দেখো না, এত চমৎকার ডিজাইন রোজ রোজ পাওয়া যায় না। আর সবুজ রঙের গাম্ভীর্যটুকু দেখো, চোখ ফেরানো যায় না। তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ, হয়েছি। না, ঠিক খুশি হওনি, একটু রাগ তোমার মধ্যে আছে। কিন্তু আমি ড্রেসটা গায়ে দিয়ে আসি, দেখবে কি অদ্ভুত লাগে। ভালো কথা, ওই লোকটা তোমার সঙ্গে কথা বলতে চায়, খুব নাকি জরুরি। কোন লোকটা? আমাদের বডিগার্ড, ওর নাম মনে থাকে না। কি চাই সে? আমি জানি না, আমাকে কিছু বলেনি। বেশ, ডাকো। ভিকি মন দিয়ে ওর কথা শুনল। লোকটি ঘরের চারদিকের দেয়াল 3 ফুট উঁচু করে রাখতে চায়, একটা কুকুর রাখতে চায়। মিস্টার ভিকি, তোমার বাড়ি খুবই অরক্ষিত। যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে তোমার বাড়িতেই ঘটবে। জামশেদ, তুমি একটা কথা ভুলে যাচ্ছ, আমার মেয়েকে কেউ কিডন্যাপ করবে না। তোমাকে আমি রেখেছি
শুধু আমার স্ত্রীকে খুশি করবার জন্যে। তুমি তার কাছে একটা সামাজিক প্রতিষ্ঠার প্রতীক। এই কথা তুমি কিন্তু আমাকে আগে বলনি। এখন বললাম, এখন জেনে রাখো। ও, এখানে থাকতে তোমার কেমন লাগছে? জামশেদ জবাব দিল না। ভিকি বলল, অ্যানি অবশ্য খুব খুশি। তোমাকে ওর খুব পছন্দ হয়েছে। জামশেদ অবাক হয়ে তাকালো। তাকে পছন্দ করবার তেমন কোনো কারণ নেই, বরং অপছন্দই হবার কথা। ও তোমাকে কি বলে ডাকে জানো? বুড়ো ভালুক। বুড়ো ভালুক? তোমাকে নাকি ওর বুড়ো ভালুকের মতো লাগে। ও, আমার মেয়েটিকে তোমার কেমন লাগে? চমৎকার না? শিশুদের আমি ঠিক পছন্দ করি না মিস্টার ভিকি। ওদেরকে কখনোই ভালো লাগে না। তাই বুঝি? হ্যাঁ। পছন্দ না করার কারণ কি? আছে হয়তো কোনো কারণ, আমি ঠিক জানি না, কারণ নিয়ে কখনো ভাবিনি। রুন দারুণ বিরক্ত হল। একজন লোক আগ্রহ করে নিতে চাইছে, কিন্তু মেয়ে যাবে না। এর মানে কি? কত রকমের মজার ব্যবস্থা আছে। সারা রাত জেগে সার্কাস টার্কাস দেখবে তা না, অ্যানি মুখ গুজ করে আছে। কেন যাবে না অ্যানি? আমার ভালো লাগে না। ভালো না লাগার কি আছে এখানে? বললাম তো তোমাকে, আমার যেতে ইচ্ছে করছে না। সার্কাস দেখতে তোমার ভালো লাগে না? অ্যানি চুপ। পুতুল নাচ তোমার ভালো লাগে না? কোনো জবাব নেই। তার উপর প্যান্টোমাইম আছে। অ্যানি টেনে টেনে বলল, তুমি যদি যাও তাহলে আমি যাব। রুন বিরক্ত স্বরে বলল, আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না। তুমি যাবে এবং হাসি মুখে যাবে। একটা লোক এত টাকা খরচ করে টিকিট এনেছে, সে যাবে না। দিনরাত ঘরে বসে থেকে এটা তোমার হয়েছে। মা, আমি কোথাও যেতে চাই না। এ ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। তুমি তোমার কাপড় গুছিয়ে রাখো। সন্ধ্যাবেলা আঙ্কেল এত্রা এসে তোমাকে তুলে নিয়ে যাবে। অ্যানি তার বাবাকে গিয়ে ধরল। বাবা, আমি ওই জাহাজে যেতে চাই না। কেন মা? আমার শরীর ভালো লাগছে না। শরীর খারাপ? না, শরীর ঠিকই আছে। তাহলে মন খারাপ? হ্যাঁ। মন খারাপ হলে তো যাওয়াই উচিত, তাহলে মন ভালো হবে। আর তাছাড়া বহু টাকা খরচ করে তোমার আঙ্কেল এত্রা টিকিট কিনেছেন, সেটা দেখতে হবে না? আমার একটু ইচ্ছা করছে না বাবা। ইচ্ছে না করলেও আমাদের অনেক কিছু করতে হয়। তুমি না গেলে তোমার মা খুব রাগ করবেন। তোমার মা রাগ করলে কি অবস্থা হয় তা তো তুমি জানোই। জানো না? জানি। যাও মা, ঘুরে এসো, বেশ লাগবে তোমার। মনে হবে কেন যে আগে আসতে চাইনি। রাত 10টার পর জামশেদ দরজা বন্ধ করে দেয়। আজও দিয়েছে। সুটকেস খোলা হয়েছে। হুইস্কির পেট মোটা বোতল বের হয়েছে। বোতলের মুখ খুলবার আগেই দরজায় আলতো করে টোকা পড়ল। কে? কোনো উত্তর নেই। জামশেদ বোতলটা ব্যাগে ঢুকিয়ে ফেলল। কে? কোনো উত্তর নেই। জামশেদ দরজা খুলে দেখে ঘাসের স্লিপার পায়ে দিয়ে অ্যানি দাঁড়িয়ে আছে শুকনো মুখে। কি ব্যাপার? আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। কথাটা সকালে বললে হয় না? না। এসো, ভেতরে এসে বলো। অ্যানি নিঃশব্দে ভেতরে এলো। জামশেদ দেখল মেয়েটির চোখ ফোলা, নিশ্চয়ই দীর্ঘ সময় ধরে কাঁদছে। কি বলবে বলো? কাল সন্ধ্যায় আঙ্কেল এতে আমাকে একটা জাহাজে নিয়ে যাবে। সেখানে সারা রাত ধরে সার্কাস টার্কাস হবে। অ্যানি দম নেয়ার জন্য থামল। জামশেদ কিছুই বলল না। আমি সেখানে যেতে চাই না। ও, ওই লোকটা ভালো না। আমি অনেক কিছু বুঝতে পারি। আমি আগের মতো ছোট না। তুমি তোমার বাবা মাকে বলেছ? বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি।
তুমি কি বলেছ যে আঙ্কেল এত্রা লোকটি খারাপ? না। অ্যানি ফুঁপিয়ে উঠল। জামশেদ ভারী গলায় বলল, যাও, ঘুমোতে যাও, অনেক রাত হয়েছে। নাও, এই তোয়ালেটে দিয়ে চোখ মোছো। অ্যানি চোখ মুছে শান্ত স্বরে বলল, শুভরাত্রি মিস্টার জামশেদ। শুভরাত্রি। এত্রা এসে পড়ল 5টার মধ্যেই। তার গায়ে চমৎকার একটা সার্জের কোট, পিঠে বাটিকের কাজ করা চামড়ার একটা ব্যাগ। অ্যানি তৈরি তো? রুন বলল, হ্যাঁ, তৈরি হচ্ছে। আর ঝামেলার কথা বলো কেন? হঠাৎ করে বলছিল সে যাবে না, তার নাকি ভালো লাগছে না। কি আশ্চর্য, ভালো লাগছে না কেন? কোথায় অ্যানি, কোথায়? সাজগোজ করছে। যাচ্ছে তো এখন? হ্যাঁ, যাচ্ছে। যাক, তাও ভালো। অ্যানি লাল রঙের একটি ম্যাক্সি জাতীয় ড্রেস পরেছে। ড্রেসটির জন্যেই হোক বা অন্য কোনো কারণেই হোক, অ্যানিকে বেশ বড় বড় দেখাচ্ছে, 15-16 বছরের তরুণীর মতো। রুন অবাক হয়ে বলল, বাহ, চমৎকার লাগছে তো। গালে তুমি কি রুজ দিয়েছ অ্যানি? না। রুজ ছাড়াই গালে এমন লাল দেখাচ্ছে? আশ্চর্য তো। এটা দেখো, আমার মেয়েকে দেখো, পরীর মতো লাগছে না? তা লাগছে। মেয়ে মায়ের মতোই হয়েছে। গেটের পাশে জামশেদ দাঁড়িয়েছিল। এত্রা অ্যানিকে নিয়ে গেটের কাছে আসতেই সে বলল, মিস্টার এত্রা, অ্যানিকে যে তুমি জাহাজে নিচ্ছ, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমি তো কিছু জানি না। তোমার জানার কোনো দরকার আছে কি? আছে। আমাকে বেতন দিয়ে রাখা হয়েছে অ্যানির নিরাপত্তার জন্যে। কাজে অ্যানি যেখানে যাবে আমিও সেখানে যাব। এত্রা স্তম্ভিত হয়ে গেল। বলে কি উজবুক? আমি নিয়ে যাচ্ছি, এটা কি যথেষ্ট নয়? না মিস্টার এত্রা, মোটেই যথেষ্ট নয়। আমি সঙ্গে যাচ্ছি। এত্রা দেখল লোকটির কালো চোখ পাথরের মতো কঠিন। এ যাবেই সঙ্গে, এতে ভুল নেই। অ্যানির ফ্যাকাশে ঠোঁটে যেন রক্ত ফিরে এসেছে। সে মনে হচ্ছে অন্যদিকে তাকিয়ে হাসি গোপন করতে চেষ্টা করছে। তোমাকে সঙ্গে নেয়ার জন্য কোনো বাড়তি টিকিট নেই। তাহলে আজকের যাওয়াটা বাতিল করতে হবে। আমার মনে হয় একটা ছোট ব্যাপারকে এখানে অনেক বড় করে দেখা হচ্ছে। আমার তো মনে হয় না মিস্টার এত্রা। এত্রা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। জামশেদ শান্ত স্বরে বলল, চেষ্টা করলে এখনো হয়তো আরো একটা টিকিট জোগাড় করা যেতে পারে। এত সময় নেই আমার, আমি একজন ব্যস্ত মানুষ। তাহলে অন্য দিন হবে। এত্রা জবাব দিল না। ভিকি অনেক রাতে ঘুমোতে এসে দেখে রুন জেগে আছে। ব্যাপারটি অস্বাভাবিক। রুন এত রাত পর্যন্ত জাগে না। রাত জাগলে তার চোখের নিচে কালি পড়ে, এটি সে হতে দেয় না। শরীর ঠিক রাখার জন্য সে অনেক কঠিন নিয়ম মেনে চলে। ভিকি বলল, কি ব্যাপার, এখনো জেগে আছো? 1:30 বাজে। তোমার জন্য জেগে আছি। কিছু হয়েছে? ওই লোকটার চাকরি নট করে দাও। কার চাকরি নট করব? ওই জামশেদ না কি যেন নাম, অ্যানির বডিগার্ড। ব্যাপারটা কি? অত্যন্ত অভদ্র ব্যবহার করেছে সে। কার সঙ্গে? তোমার সঙ্গে? না, এত্রার সঙ্গে। এত্রা ভীষণ রেগে গেছে। ঘটনাটা খুলে বলল রুন। ভিকি গম্ভীর হয়ে বলল, এটা বলার জন্যই তুমি এত রাত পর্যন্ত জেগে বসে আছো? ঘটনাটা তোমার কাছে খুব সাধারণ মনে হচ্ছে? এত বড় একটা অপমান করল এত্রাকে। শেষ পর্যন্ত এত্রা অ্যানিকে রেখে গেল। এত্রার তো অপমানিত বোধ করার কোনো কারণ নেই। লোকটা তার ডিউটি করেছে। ডিউটি? কিসের ডিউটি? অ্যানির নিরাপত্তার দিকে লক্ষ্য রাখার ডিউটি। লক্ষ্য রাখা যাতে কেউ অ্যানিকে কিডন্যাপ না করে। রুন রেগে গিয়ে বলল, কে কিডন্যাপ করবে অ্যানিকে? আমারও তো সেই প্রশ্নই ছিল, কিন্তু তখন তুমি আমাকে অন্যরকম বুঝিয়েছ। বেশ, আমি ভুল করেছি। বডিগার্ডের ভূত
তোমার ঘাট থেকে নেমেছে? রুন জবাব দিল না। বডিগার্ডের আর তাহলে প্রয়োজন নেই? না। খুব ভালো। এখন বলো, কবে তাড়াচ্ছ লোকটাকে? বললেই তো আর হুট করে তাড়ানো যায় না। চাকরি থেকে বরখাস্ত করতে হলে খুব ভালো কারণ থাকতে হবে, নয়তো ইউনিয়নের ঝামেলায় পড়ব। কিন্তু চাকরি দেবার সময় তো তুমি বলেছিলে টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, বলনি? হ্যাঁ, তা বলেছি, কিন্তু টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্টেও তো 3 মাস শেষ হবার আগে নোটিশ দেওয়া যায় না। তুমি হঠাৎ এত ব্যস্ত হয়ে উঠলে কেন? এতরা খুব রাগ করেছে। একে তো এতরাই জোগাড় করে এনেছিল। এতরা আমাকে বলেছে ওই লোকটি বিদায় না হওয়া পর্যন্ত এই বাড়িতে সে আসবে না। ব্যাস, না আসুক, তার আসতেই হবে এমন তো কোনো কথা নেই। তার মানে কি বলতে চাচ্ছ তুমি? কিছুই বলতে চাচ্ছি না। ভোর হোক, তখন দেখা যাবে। এখন ঘুমাও। অসংখ্য ঝামেলা আমার মাথায়। এসব সামান্য ব্যাপার নিয়ে হইচই করতে ভালো লাগছে না। তোমার আবার কি ঝামেলা? ব্যাংক থেকে লোন পাওয়া যাচ্ছে না। একটা থেকে পাওয়া না গেলে অন্যটা থেকে পাওয়া যাবে। ভিকি কথা না বাড়িয়ে ঘুমোতে গেল। রুন মাথার চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, ওই লোকটি মনে হলো অ্যালকোহলিক। মারিয়া জানলা দিয়ে দেখেছে রাতের বেলা বোতল নিয়ে বসে। একটু আধটু ড্রিঙ্ক তো সবাই করে। তা করে, কিন্তু কেউ দরজা টরজা লাগিয়ে করে না। আমি বাড়িতে কোনো মাতালকে রাখব না। ঠিক আছে, সকাল হোক, তারপর আলাপ করে ঠিক করব কি করা যায়। এখন দয়া করে ঘুমোতে যাও। টুকটুক টোকা পড়ছে দরজায়। জামশেদ ভারী স্বরে বলল, কে? আমি, অ্যানি। কি চাই? তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। ঠিক আছে, এবার যাও। আমি তোমার জন্য কয়েকটা গোলাপ ফুল এনেছিলাম। ফুল লাগবে না, তুমি যাও। অ্যানি তবুও দীর্ঘ সময় দরজার সামনে দাঁড়িয়ে রইল। মারিয়া কফির পেয়ালা হাতে বাইরে বেরিয়ে দেখল অ্যানি চুপচাপ দাঁড়িয়ে আছে। ব্যাপারটা তার ভালো লাগল না। একটা ভয়ঙ্কর লোকের দরজার সামনে ভোরবেলায় ফুল হাতে দাঁড়িয়ে থাকাটা চট করে চোখে লাগে। ব্যাপারটা রুনকে বলতে হবে। মারিয়া ডাকল, অ্যানি। হ্যালো মারিয়া। কি করছো একা একা? কিছু করছি না। ফুল কার জন্যে? অ্যানি হাসি মুখে বলল, বুড়ো ভালুকের জন্যে। হঠাৎ ফুল? কোনো বিশেষ কারণ আছে? আছে, তোমাকে বলা যাবে না। মারিয়ার ভুরু কুঞ্চিত হল। ব্যাপারটা তার মোটেও ভালো লাগছে না। জামশেদকে একদিনের ছুটি দেয়া হয়েছে। তার ছুটির প্রয়োজন ছিল না, তবু নিতে হলো। ভিকি বারবার বলল, ঘুরে টুরে এসো, সারাক্ষণ ঘরে বন্দি হয়ে থাকার দরকার নেই। অ্যানির স্কুল নেই, সে বাড়িতেই থাকবে। জামশেদের যাবার তেমন জায়গা নেই। মিলান শহরটিকে সে খুব ভালো চেনে না। 10 বছর আগে এখানের অলিগলির চেনা ছিল, এখন আর নেই। 10 বছর খুব দীর্ঘ সময়। এই সময় খুব চেনা জিনিসও খুব অচেনা হয়ে যায়। রাস্তাঘাট বদলে গেছে, শহর অনেক পরিচ্ছন্ন হয়েছে। ডেলকা নদীর দুপাশে বস্তি জাতীয় যেসব ঘরবাড়ি ছিল তার কোনো চিহ্ন নেই। আকাশ ছোঁয়া দালান উঠেছে দুপাশে, প্রশস্ত 6 লেনের রাস্তা, ঝলমলে নিয়ন আলো। সন্ধ্যার আগে জামশেদ একতলা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়াল। রেস্টুরেন্টটি শহরের উপকণ্ঠে একটি দরিদ্র অঞ্চলে। অল্প আলোর একটি বাতি জ্বলছে। সে আলোতে রেস্টুরেন্টের নাম অস্পষ্টভাবে চোখে পড়ে, পিৎজা অ্যান্ড লাজানিয়া হাউস, লেখাটি ইংরেজিতে। রেস্টুরেন্টটি ফাঁকা। এক কোনায় একটি বুড়ো মতো ভদ্রলোক ঝিমুচ্ছে। অন্য প্রান্তে একটি অল্প বয়সী মেয়ে একা একা বসে আছে। মেয়েটি ঘন ঘন ঘড়ি দেখছে। নিশ্চয়ই কারোর জন্য অপেক্ষা করছে সে। কাউন্টারে অল্প বয়স্ক একটি ছোকরা বসে আছে। জামশেদ কাউন্টারের দিকে এগিয়ে গেল। আমি একজন আমেরিকানের খোঁজ করছি, তার নাম বেন ওয়াটসন।
ছেলেটি সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। থেমে থেমে বলল, কি জন্যে খোঁজ করছেন? ও আমার পরিচিত। বেন এখানে নেই। সে এখানে আছে। কখন আসবে? জানি না। আমি তার জন্য অপেক্ষা করব। ইচ্ছে হলে করুন। জামশেদ একটি অন্ধকার কোণা বেছে নিল বসবার জন্যে। কাউন্টারের ছেলেটি এসে জিজ্ঞেস করল, কিছু খাবে? ভালো পিৎজা আছে। না। কনিয়াক আছে, দেব? দিতে পারো। লিরা আছে তো তোমার কাছে? আছে। এখানে আগে দাম দিতে হয়। জামশেদ 1000 লিরার একটি নোট বের করল। ছেলেটি নোট নিতে নিতে বলল, বেন ওয়াটসনের সঙ্গে তোমার কি দরকার? আছে একটা দরকার। তুমি কি পুলিশের লোক? না। জামশেদ লক্ষ্য করল মাস্তান ধরনের একটি ছেলে ঢুকেছে। ঠিক মতো দাঁড়াতেও পারছে না, টলছে। ছেলেটি গিয়ে দাঁড়িয়েছে মেয়েটির টেবিলের সামনে। নিশ্চয়ই কোনো ঝামেলা বাঁধাতে চায়। জামশেদ কান খাড়া করল। মিস, আমি কি তোমার টেবিলে বসতে পারি? আমি একজনের জন্য অপেক্ষা করছি। তুমি দয়া করে অন্য টেবিলে বসো। যার জন্য অপেক্ষা করছো সে তো আসছে না। আসবে। যখন আসবে তখন ছেড়ে দেব। জামশেদ লক্ষ্য করল মেয়েটির মুখ ফ্যাকাশে হয়ে উঠেছে। মেয়েটি উঠে দাঁড়াল। উঠছ কেন? আমি অন্য কোথাও বসব। কেন? আমাকে পছন্দ হচ্ছে না? পছন্দ অপছন্দের কথা না, আমি বাড়ি চলে যাব। এখনই বাড়ি যাবে? কেন? রাত তো কেবল শুরু। কাউন্টারের ছেলেটি বলল, এই, ঝামেলা করবে না। ঝামেলা? এটা মাতলামির জায়গা না। কি? তুই আমাকে মাতাল বললি? মাতাল টাতাল বলিনি। যাও, অন্য কোথাও যাও। এইখানে এই মেয়ের হাত ধরে বসে থাকব, দেখি কোন শালা কি বলে। লোকটি পকেট থেকে আধ হাত লম্বা একটা ছোরা বের করল। মেয়েটির মুখ রক্তশূন্য হয়ে গেল। বুড়ো ভয় পেয়ে উঠে দাঁড়িয়েছে। সেই ঝামেলায় থাকতে চায় না। কাউন্টারের ছেলেটিও ভয় পেয়েছে। জামশেদ উঠে এগিয়ে গেল। খুব ঠান্ডা স্বরে বলল, মেয়েটিকে ছেড়ে দাও। কেন? তুই ফুর্তি করতে চাস? ওর হাত ছাড়ো। মাতালটা হাত ছেড়ে দিল, কিন্তু নিমেষেই বাঁ হাতের ছোরাটা তুলল। তোলার ভঙ্গি বলে দিচ্ছে ছোরাটা সে অতীতে অনেকবার ব্যবহার করেছে, আজকেও করবে। কারণ মদের প্রভাবে তার বুদ্ধি ঘোলা হয়ে গেছে। জামশেদ দ্রুত ভাবতে চেষ্টা করল। ছেলেটি লেফট হ্যান্ডার কিনা তা ঠিক বোঝা যাচ্ছে না। অনেক সময় প্রতিপক্ষকে ধোঁকায় ফেলবার জন্য এই কাণ্ডটি করা হয়। আক্রমণের ঠিক আগের মুহূর্তে ছোরা চলে আসে ডান হাতে। জামশেদ এক দৃষ্টিতে মাতালটির দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল। অপেক্ষার মতো কষ্টকর কিছু নেই। তাছাড়া বয়সের জন্যে ইন্দ্রিয় আগের মতো সজাগ রাখা যায় না। জামশেদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। এগিয়ে আসছে, এখন ঝাঁপিয়ে পড়বে। যা ভাবা গিয়েছিল তাই, সে তার ডান হাতটি ব্যবহার করবে। ধোঁকা দেবার উদ্দেশ্যেই বাঁ হাতে রেখেছে ছুরি। হাত বদল হবার আগ মুহূর্তেই কিছু একটা করতে হবে। মেয়েটি কুলকুল করে ঘামছিল। সে দেখল ছুরি হাতে বাঘের মতো বয়স্ক লোকটার উপর ঝাঁপিয়ে পড়েছে মাতালটি। মেয়েটি চোখ বন্ধ করে ফেলল। চোখ মেলে যে দৃশ্যটি দেখল সেজন্য সে প্রস্তুত ছিল না। দেখল বয়স্ক লোকটি নিজের জায়গায় ফিরে যাচ্ছে। 4-5 ফুট দূরে চিত হয়ে পড়ে আছে মাতালটি। খুব সম্ভব তার নাক ভেঙে গেছে, গলগল করে রক্ত পড়ছে। সে দারুণ অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে দেখছে বয়স্ক লোকটিকে। জামশেদ তার টেবিলে ফিরে আসতেই ছেলেটি দৌড়ে এলো। স্যার, ভালো কনিয়াক আছে, দেব? না। টাকা লাগবে না? না, আমি এখন উঠব।
স্যার, আপনি যদি কিছুক্ষণ অপেক্ষা করেন তাহলে বেনের সঙ্গে দেখা হবে। বেন ওয়াটসন 1টার দিকে আসবে। জামশেদ উঠে দাঁড়ালো। স্যার, যদি একটু বসেন। না, আমি এখন যাব। বেন ওয়াটসনকে কি আপনার কথা বলবো? কিছু বলতে হবে না। আপনার নাম? আমার নাম বলার কোনো প্রয়োজন নেই। আপনি কি আবার আসবেন? হ্যাঁ, আসতে পারি, নাও আসতে পারি। জামশেদ রেস্টুরেন্ট থেকে বের হয়েই মেয়েটিকে দেখতে পেল। সে খুব সম্ভব জামশেদের জন্য অপেক্ষা করছিল। জামশেদকে বের হতে দেখেই দ্রুত পায়ে এগিয়ে এলো। আমি আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কি আপনার নাম জানতে পারি? জামশেদ সে কথার উত্তর না দিয়ে মৃদুস্বরে বলল, মেয়েদের এত রাতে একা একা বাইরে থাকা ঠিক না। আমি আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। আমার বন্ধু একজন পুলিশ অফিসার। ও, আপনাকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা অমানুষ। আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।